জাতীয় থেকে আন্তর্জাতিক প্রান্তিক জনপদ থেকে নগর চারপাশ ঠিক কী ঘটছে এই মুহূর্তে তা নিয়ে আমাদের আয়োজন এখন চারদিক। আর আপনাদের সাথে আছি আমি সিউল আহমেদ। পাহাড়ে অস্থিতিশীল করার ঘটনা তদন্ত করবে উচ্চ ক্ষমতা সম্পন্ন কমিটি। দোষী কাউকে ছাড় দেওয়া হবে না বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী। পাহাড়ে উদ্ভূত পরিস্থিতি নিয়ে শনিবার রাঙামাটিতে বিশেষ আইন শৃঙ্খলা সভার পর সাংবাদিকদের একথা বলেন স্বরাষ্ট্র উপদেষ্টা। এই সময় তিনি আরও জানান, যে কোনো অবস্থাতেই পাহাড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করা যাবে না। যারা আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানোর চেষ্টা করবে তাদের কোনো রকম ছাড় দেওয়া হবে না। ভবিষ্যতে কেউ পাহাড়ে নতুন করে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার চেষ্টা করলে তাদের ছাড় দেওয়া হবে না। পাহাড়ে সম্প্রীতি বজায় রাখতে প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের সহযোগিতার আহ্বান জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। আইন শৃঙ্খলা কোনো অবস্থায় অবনতি হতে দেওয়া যাবে না। আমি আপনাদের সবাই সহযোগিতা চাচ্ছি। যারা আইন শৃঙ্খলা অবনতি করবে তাদের কোনো অবস্থায় আমরা ছাড় দিব না। এই যেই ঘটনা ঘটছে, এই জন্য আমরা একটা উচ্চ ক্ষমতা সম্পন্ন একটা তদন্ত কমিটি গঠন করব। আপনাদের কাছে বারবার অনুরোধ করব, আইন শৃঙ্খলা যেন উন্নতি হয়, আপনারা আমাদের সহযোগিতা করবেন। আমাদের আইন শৃঙ্খলা যে বাহিনীগুলি রয়ে গেছে তাদের সাথে সহযোগিতা করবেন, প্রশাসনের সাথে সহযোগিতা করবেন, জনগণকে বুঝাবেন যেন আইন শৃঙ্খলা পরিস্থিতি অটুট থাকে এবং ভালো থাকে এবং আস্তে আস্তে যেন আরও উন্নতি হয়। পাহাড়ে দাঙ্গা ঘটিয়ে যারা সম্প্রতি বিনষ্ট করতে চেয়েছে তাদের সবাইকে বিচারের মুখোমুখি করা হবে বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার খাগড়াছড়ির দীঘিনালায় ঘটনাস্থল পরিদর্শন করে মতবিনিময়ে একথা বলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা। এখানে যেই ঘটনার সাথে জড়িত থাকুক না কেন তার তদন্ত হবে এবং সে যেই হোক না কেন তার বিচার হবে। সে পাহাড়ি বাঙালি এটা আমরা বিবেচনা করবো না। একইভাবে যে ক্ষতিগ্রস্ত হয়েছে সে পাহাড়ি হোক বাঙালি হোক তার ক্ষতিপূরণ আমরা দিব। এদিকে সংঘর্ষ ও হতাহতের ঘটনায় থমথমে পরিস্থিতি পার্বত্য চট্টগ্রামে। শনিবার সকাল ৬টা থেকে খাগড়াছড়ি, রাঙামাটি ও বান্দরবানের সড়ক ও নৌপথে চলছে ৭২ ঘন্টার অবরোধ। বিক্ষুব্ধ যুম্ম ছাত্র জনতার ব্যানারে এই কর্মসূচি পালন করেছেন পাহাড়িরা। অবরোধের কারণে খাগড়াছড়ি ও রাঙামাটিতে বন্ধ রয়েছে দূরপাল্লার বাস চলাচল। এছাড়া রাঙামাটিতে জারি হয়েছে ১৪৪ ধারা। আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে জেলার গুরুত্বপূর্ণ এলাকায় মোতায়েন করা হয়েছে সেনাবাহিনী ও পুলিশ। দুপুরে বিভিন্ন রাজনৈতিক দলের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে মতবিনিময় সভায় যোগ দিতে রাঙামাটি গেছেন স্বরাষ্ট্র উপদেষ্টার নেতৃত্বে সরকারের উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল। এদিকে পাহাড়ি ছাত্র সমাজের ডাকা এই অবরোধের প্রভাব পড়েনি পার্বত্য জেলা বান্দরবনে। স্বাভাবিক রয়েছে যান চলাচল। অবরোধের পাহাড়ের ঘটনা পরিকল্পিত হত্যাকাণ্ড। এই হত্যার দায় রাষ্ট্রকে নিতে হবে এমন মন্তব্য করেছেন আদিবাসী ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা। শনিবার বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে খাগড়াছড়ি ও রাঙামাটিতে হামলা, হত্যা ও অগ্নিসংযোগের প্রতিবাদে আয়োজিত সমাবেশে দোষীদের শাস্তির দাবি জানান তারা। বিক্ষোভ সমাবেশে অংশ নেন আদিবাসী ছাত্র, যুব ও সাধারণ জনতা। এ সময় আহতদের চিকিৎসার ব্যয় সরকারকে বহন করার দাবি জানান তারা। সেই সঙ্গে আন্তর্জাতিক তদন্ত কমিশন গঠনের কথা বলেন বক্তারা। আরও বলেন, পাহাড়ে আগুন জ্বললে রাজপথে অবস্থান নেবে আদিবাসীরা। তাদের পরিবারকে যথাযথ একটা ক্ষতিপূরণ তাদেরকে দিতে হবে এবং তাদের পরিবারকে পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে রাষ্ট্রকে। সেই সাথে যারা আহত হয়েছেন তাদের চিকিৎসার ব্যবস্থা রাষ্ট্রকে গ্রহণ করতে হবে এবং সেই সাথে যারা সেখানে হত্যাকাণ্ডে জড়িত ছিলেন এবং যারা উস্কানি দিয়েছেন তাদেরকে আইনের আওতায় নিয়ে এসে বিচার করতে হবে। ব্যক্তিগত পছন্দের ঊর্ধ্বে বিচারক নিয়োগ, সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠান সহ নানা সংস্কার প্রস্তাব তুলে ধরেছেন প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শনিবার সকালে সুপ্রিম কোর্ট মিলনায়তনে বিচার বিভাগের রোডম্যাপের ঘোষণায় আরও বলেন, দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স দেখাবে বিচার বিভাগ। গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে শুরু হওয়া রাষ্ট্র সংস্কারের অংশ হিসাবে জাতির সামনে বিচার বিভাগের রোডম্যাপ তুলে ধরতেই অভিভাষণের আয়োজন করেন প্রধান বিচারপতি। অনুষ্ঠানে যোগ দেন সুপ্রিম কোর্টের ২ বিভাগের বিচারপতিরা, ছিলেন দেশের নিম্ন আদালতের বিচারকরাও। শুরুতে বিচার বিভাগের সমস্যা ও নিজেদের প্রত্যাশা তুলে ধরেন বিচারকরা। এই সময় ঢালাওভাবে মামলা ও আদালতের চত্বরে আসামিদের উপর হামলা বন্ধে বিচারকদের ভূমিকা রাখার আহ্বান জানান আইন উপদেষ্টা। পরে বিচার বিভাগ নিয়ে রোডম্যাপ তুলে ধরে প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ বলেন, সুপ্রিম কোর্ট সচিবালয় গঠন করাই স্বাধীন বিচার বিভাগের পূর্ব শর্ত।
আমাদের বিচারকদের পদ পদবি সুযোগ সুবিধা বৃদ্ধি হলেও তাদের সার্বভৌম ক্ষমতা প্রয়োগের মানসিকতা হ্রাস পেয়েছে। বিচার বিভাগের জন্য একটি বড় চ্যালেঞ্জ হলো দুর্নীতি, বা যা অর্থনৈতিক কিংবা বুদ্ধিভিত্তিক দুর্নীতি হতে পারে। জাতি প্রত্যাশা করে বিচার বিভাগ যে কোনো ধরনের দুর্নীতি কিংবা সিন্ডিকেট মুক্ত থাক। বিগত ফ্যাসিস্ট সরকার গায়েবী মামলা এবং ঢালাও মামলার একটা কালচার শুরু করেছিল। আমরা সেটা থেকে বের হতে চাই। আমরা প্রকৃত ন্যায় বিচার প্রতিষ্ঠা করতে চাই। আমরা ঢালাও মামলা, বিচার বিভাগকে ব্যবহার করে মানুষকে হয়রানি করা, মানুষের জীবন জীবিকাকে নিশ্চিহ্ন করা, মানুষের ক্রমাগত ক্ষত, ক্রোধ, ক্রন্দন সৃষ্টি করা, সেটা থেকে বের হতে চাই। অধস্তন আদালতের বিচারকদের বদলি ও পদোন্নতির ক্ষেত্রে কোনো যৌক্তিক ও গ্রহণযোগ্য নীতিমালা না থাকা, উচ্চ আদালতে বিচারপতি নিয়োগ, স্থায়ীকরণ ও উন্নীতকরণের ক্ষেত্রে কোনো আইন না থাকা ও প্রথাগত জ্যেষ্ঠতার নীতিকে বৃদ্ধাঙ্গুলি প্রদর্শন ইত্যাদি বিষয়গুলি, যা আমাদের বারবার পিছিয়ে দিয়েছে। দেশে বর্তমানে সংবিধান সংস্কার নয়, নতুন গঠনতন্ত্র প্রয়োজন বলে মন্তব্য করেছেন কবি ও রাষ্ট্রচিন্তক ফরহাদ মজহার। ছাত্র জনতা বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয়ে ইকোনমিক্স রিপোর্টার্স মিলনায়তনে আলোচনায় তিনি একথা বলেন। ছাত্র বিপ্লবে শিক্ষা ব্যবস্থা ও রাষ্ট্র সংস্কারে করণীয় বিষয়ে ইকোনমিক রিপোর্টার্স মিলনায়তনে আয়োজিত এক আলোচনায় তিনি একথা বলেন এই গণ অভ্যুত্থানে গণমানুষ হয়ে জামায়াতে ইসলামী, বিএনপি সহ সব দলের মানুষ প্রাণ দিয়েছে। যদিও অন্তর্বর্তী এ সরকারের স্থান পেয়েছে পছন্দের কিছু মানুষ, পছন্দের লোকদের নিয়েই কমিশন গঠন হচ্ছে। রাষ্ট্রে বর্তমানে চলমান সংকট রাজনৈতিকভাবেই এর সমাধান করতে হবে বলে জোর দেন ফরহাদ মজহার। তাদেরকে আস্থার মধ্যে নিতে হবে, পলিটিক্যাল পার্টিগুলো আস্থার মধ্যে নিতে হবে যে আপনারা এই গণ অভ্যুত্থানে আপনারা অংশগ্রহণ করেছেন, আপনারা শুনেছেন আমার সে কথা। আমি বলেছি এখানে বিএনপির অবদান আছে, বিএনপির কর্মীরা মরেছে, জামাত ইসলামী কর্মীরা মারা গেছে, হেফাজত ইসলামী কর্মীরা অংশগ্রহণ করেছে, প্রত্যেকে অংশগ্রহণ করেছে। এটা গণ অভ্যুত্থান, ওই গণের মধ্যে তারা সকলে হাজির আছে। তো তাদেরকে শুরু থেকেই তো তাদের কাছে পরামর্শ নেওয়ার কথা ছিল। আপনি শুরু থেকে একটা সরকার বানিয়েছেন, তাদেরকে প্রতিপক্ষ তৈরি করেন। জাতিসংঘে প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বৈঠকের সম্ভাবনা নেই। তবে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্করের বৈঠক হবে। শনিবার দুপুরে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধান উপদেষ্টা জাতিসংঘ সফরের বিস্তারিত তুলে ধরেন পররাষ্ট্র উপদেষ্টা। জানান এ বছরের সাধারণ অধিবেশন বৈষম্যহীন বাংলাদেশকে তুলে ধরার জন্য খুবই গুরুত্বপূর্ণ। ব্রিফিংয়ে তিনি জানান 27 সেপ্টেম্বর ডক্টর ইউনূস সাধারণ অধিবেশনে বক্তব্য দিবেন। তার বক্তব্যে উঠে আসবে ছাত্র জনতার বিপ্লবে অন্তর্বর্তী সরকারের দায়িত্ব নেয়ার প্রেক্ষাপট ও পরিকল্পনা, আন্তর্জাতিক শান্তি রক্ষা, জলবায়ু পরিবর্তন, রোহিঙ্গা সংকট, সম্পদ পাচার প্রতিরোধ, নিরাপদ অভিবাসন, ফিলিস্তিনের সংকটের মতো বিষয়। সাইডলাইনে নেদারল্যান্ডস, পাকিস্তান, নেপালের প্রধানমন্ত্রী, জাতিসংঘের মহাসচিবের সঙ্গে বৈঠকের কথা রয়েছে। সময় জটিলতায় নরেন্দ্র মোদীর সাথে সাক্ষাতের সুযোগ নেই উল্লেখ করে উপদেষ্টা জানান, ভারতের পররাষ্ট্রমন্ত্রীর সাথে তার একটি দ্বিপাক্ষিক বৈঠক হবার কথা রয়েছে। এই সরকারের ক্ষমতা গ্রহণের যে ব্যাকগ্রাউন্ড, এটা নিয়ে কথাবার্তা হবে। আমাদের যেসব কমিটমেন্ট আছে সেগুলো নিয়ে কথাবার্তা হবে। এখানে যে রিফর্মস হবে সেটা উনি তাদেরকে অবহিত করবেন। তারপরে যে আমরা যে ইতিমধ্যে মানবাধিকার বিষয়ে যে অগ্রগতি সাধন করছি, আপনারা জানেন যে আমরা একটা চুক্তিতে ইতিমধ্যেই পার্টি হয়েছি। এছাড়াও মানবাধিকার ইস্যুস নিয়ে কথাবার্তা হবে। আমরা একটা খোলামেলা পরিবেশে যেটা সৃষ্টি করতে যাচ্ছি দেশে বা সৃষ্টি করেছি, তাতে করে যে কেউ মানবাধিকার নিয়ে যে কোনো ইস্যুস তুলতে পারেন এখন, এবং সেগুলি যে সরকার যথেষ্ট গুরুত্বের সাথে এবং সেগুলি সমাধানে যে তৎপর থাকবে, এই কমিটমেন্ট উনি দিয়েছেন এবং দিতে থাকবেন। আমরা এটাকে আমাদের অভ্যন্তরীণ একটা সমস্যা হিসেবে দেখছি এবং সেটা সমাধানের চেষ্টা করছি। আপনারা জানেন যে আজকে 4 জন উপদেষ্টা কিন্তু সেই অফিসে যাচ্ছেন এবং চেষ্টা করছেন যে আলাপ আলোচনার মাধ্যমে একটা পরিবেশ সৃষ্টি করা, যাতে শান্তি বজায় থাকে এবং যাতে আর সংঘাত বৃদ্ধি না পায়। এবারের জাতিসংঘের অধিবেশন বাংলাদেশের জন্য বেশ গুরুত্বপূর্ণ। নিউ ইয়র্কে
৭৯তম জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনের মূল পর্ব শুরু ২৪ সেপ্টেম্বর। এখানে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে বিস্তারিত জানাতে সদর দপ্তর থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদ রাকিব। ২৭ সেপ্টেম্বর সাধারণ অধিবেশনে বক্তব্য রাখবেন ডক্টর ইউনূস। সেখানে বাংলাদেশ কোন কোন বিষয় তুলে ধরবে, পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে ভারতের পররাষ্ট্রমন্ত্রী বৈঠকে কি কি থাকবে, বিস্তারিত জানাবেন। আমার পেছনের যে ভবনটি দেখছেন এটি জাতিসংঘ সদর দপ্তর, এবং এই জাতিসংঘ সদর দপ্তরে ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনিও আমার সঙ্গে একমত হবেন নিশ্চয়ই, অনেকবার এসেছেন, অনেকবার বক্তব্য দিয়েছেন বিশ্বের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের উদ্দেশ্যে। তবে এবারে কিন্তু ডক্টর ইউনূসের এই জাতিসংঘ সদর দপ্তরে আসাটা একটু ব্যতিক্রম বা একটু নতুন পরিচয়, এবং এটি হয়তো তিনিও ভাবেননি বা দেশবাসীও ভাবেনি। তো বাংলাদেশের যে কর্তৃত্ববাদী সরকার ছিল গত ১.৫ বছরে, তাদের যে শোষণ, নিপীড়ন, নির্যাতনের কারণে মূলত তার আসবার একটি উপলক্ষ তৈরি হয়েছে। তিনি এখন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে কিন্তু আগামী ২৪ সেপ্টেম্বর এখানে আসছেন, এবং এখানে এসে তিনি বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ দেশের সঙ্গে, যাদের কিনা বাংলাদেশের সঙ্গে এইসব দেশের সম্পর্কগুলো খুবই গুরুত্বপূর্ণ, তাদের সঙ্গে বাইলেটারাল বা দ্বিপাক্ষিক বৈঠক হবে। সেখানে পাকিস্তান, নেপাল, মালদ্বীপ কিংবা নেদারল্যান্ড, বাহরাইন, জার্মানি সব বিভিন্ন দেশের সঙ্গে বৈঠক হবে। আপনিও নিশ্চয়ই কিছুক্ষণ আগে সে খবর বলছিলেন। তবে নতুন করে যেটি এবার নতুন করে খবর, সেটি হলো অন্যান্য বছর আমরা প্রায় প্রত্যেক জাতিসংঘ সম্মেলনে দেখি বাংলাদেশের সরকার প্রধানের সঙ্গে ভারতের সরকার প্রধানের একটা দ্বিপাক্ষিক বৈঠক হয়ে থাকে। এবার কিন্তু সেটি এখন পর্যন্ত হওয়ার সম্ভাবনা নেই, কারণ সময়সূচি জটিলতা। অথচ হিসাব বলছে অন্যান্য বছরের চেয়ে কিন্তু এবারই বরং বাংলাদেশের সঙ্গে ভারতের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে এই বৈঠকটি বেশি জরুরি ছিল, কারণ এই মুহূর্তে বাংলাদেশ এবং ভারতের মধ্যে সম্পর্কটা কিন্তু একটু কেমন যেন যাচ্ছে, আপনিও জানবেন। এবং ভারতের মাটিতেই বাংলাদেশের কর্তৃত্ববাদী সরকারের প্রধান শেখ হাসিনা ক্ষমতা থেকে পদত্যাগ করে সেখানে কিন্তু পালিয়ে গিয়ে সেখানে এই মুহূর্তে অবস্থান করছেন। তো সেখানকার অবস্থা কিংবা শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনা, কি আইন রয়েছে, কি বিধান রয়েছে, এ নিয়ে কিন্তু এই দুই দেশের সরকার প্রধানের সঙ্গে এবার একটি বৈঠক হবার খুব দরকার ছিল, প্রয়োজন ছিল। কিন্তু সময়সূচি, অর্থাৎ যেদিন নরেন্দ্র মোদী নিউ ইয়র্ক ছেড়ে ভারত চলে যাবেন, অর্থাৎ তিনি আসবেন ২২ তারিখ, তিনি চলে যাবেন ২৩ তারিখ রাতে। আর এখন পর্যন্ত সময়সূচি অনুযায়ী বাংলাদেশ থেকে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা তিনি কিন্তু নিউ ইয়র্কে আসছেন ২৪ তারিখ, অর্থাৎ নরেন্দ্র মোদী চলে যাওয়ার পর। সে কারণেই দুদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধানের সঙ্গে বৈঠক হচ্ছে না। তবে পররাষ্ট্র মন্ত্রণালয় পর্যায়ের যে বৈঠকটি, এটিও কিন্তু অনেক বেশি গুরুত্বপূর্ণ বলা হচ্ছে। বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা এবং ভারতের পররাষ্ট্রমন্ত্রী তারাও নিশ্চয়ই এই দুই দেশের সম্পর্ক কিভাবে আরো বেশি উন্নয়ন করা যায়, কারণ যেহেতু বলা হয় প্রতিবেশী দেশ, খুবই দরকার এটি। ভারত বাংলাদেশ একে অন্যের সঙ্গে একদম অঙ্গাঙ্গিভাবে নানানভাবে কূটনৈতিকভাবে জড়িত, সেটি বিবেচনায় নিশ্চয়ই এই বৈঠকটি গুরুত্বপূর্ণ হবে। এর পাশাপাশি আরো একটি বিষয় যেটি রয়েছে, এবারের এই সম্মেলনে ডক্টর মোহাম্মদ ইউনূস ২৭ সেপ্টেম্বর যে ভাষণটি দিবেন, সেটি কিন্তু এবার একটি অনেক বেশি গুরুত্বপূর্ণ বা সিগনিফিকেন্ট একটি ব্যাপার। কারণ তিনি এই ভাষণে ১ জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত বাংলাদেশে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থান হয়েছে, সেখানে যে শোষণ, নিপীড়ন, নির্যাতন, গুলি করে মানুষ বা ছাত্র জনতা হত্যা করা হয়েছে, তার একটি চিত্র কিন্তু এই সদর দপ্তরে তিনি বক্তব্যে তুলে ধরবেন বলে জানা গেছে। এবং আমরা যতদূর জেনেছি সেই বক্তব্যটা কিন্তু অনেকটাই বেশ একদম তথ্য ভিত্তিক হবে। সেখানে কি কি ঘটেছে তা উঠে আসবে, শেখ হাসিনা কি কি আচরণ করেছে বাংলাদেশের মানুষের সঙ্গে গত ১৫-১৬ বছর ধরে, তার একটি চিত্র উঠে আসবে। এবং সেখান থেকে কিন্তু বিশ্ব নেতাদেরকে একটি তিনি মেসেজ দিবেন যে গত ১৫-১৬ বছর ধরে বাংলাদেশে কি ঘটেছে এবং কোন প্রেক্ষাপটে এই মুহূর্তে তিনি সরকার প্রধানের দায়িত্ব পালন করছেন, এবং সেটি তিনি তুলে ধরে বাংলাদেশে নতুন করে উন্নত দেশগুলি কিভাবে অর্থনৈতিকভাবে বিনিয়োগ করতে পারে তারও একটি দিক নির্দেশনা বা একটি সঠিক পথ তিনি বিশ্ব নেতাদের সঙ্গে তুলে ধরবেন। আরেকটি খবর, এটি যদি এখন নিশ্চিত নয়, আমরা নানানভাবে জানতে পারছি, যদিও এখন পর্যন্ত জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের দ্বিপাক্ষিক বৈঠক হবার কোনো সময়সূচি বা সফরসূচিতে কিছু উল্লেখ করা যায়নি বা হয়নি, তো আমরা এখানে এদিক সেদিক থেকে কানাঘুষে শুনতে পাচ্ছি যে জো বাইডেনের সঙ্গে ডক্টর ইউনূসের কিন্তু একটি দ্বিপাক্ষিক বিশেষ বা গুরুত্বপূর্ণ বৈঠক হতে পারে বাংলাদেশের এই বর্তমান সমসাময়িক বিষয় নিয়ে, সেটি এখনো নিশ্চিত নয়। তো সব মিলিয়ে আপনি যেটি শুরু করেছিলেন সিউল, সে কথাটি বলে শেষ করতে চাই যে এবারের এই জাতিসংঘ সম্মেলন নিশ্চিতভাবেই বাংলাদেশের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ বা অর্থবহ হিসেবেই বিবেচনা করা হচ্ছে। আমার কাছে এই ছিল সবশেষ সিউল।
মাহমুদ রাকিব, আপনাকে ধন্যবাদ। আপনারা দর্শক শুনছিলেন যে জাতিসংঘের সাধারণ পরিষদে ডক্টর মোহাম্মদ ইউনূসের আসলে কি কি ওইখানে রয়েছে এবং কি কি করবেন সেটি নিয়ে বিস্তারিত জানাচ্ছিলেন সহকর্মী মাহমুদ রাকিব। আন্দোলন সংগ্রাম করে যেমন মানুষের ভোটাধিকার প্রতিষ্ঠিত করতে হবে, তেমনি মানুষের অর্থনৈতিক মুক্তির জন্য সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সিরাজগঞ্জের বেলকুচি, চৌহালি ও এনায়েতপুর এলাকায় বিএনপি ও অঙ্গ সংগঠনের আয়োজনে এক স্মরণ সভায় ভার্চুয়ালি যোগ দিয়ে তারেক রহমান আরও বলেন, দেশের মানুষের ভাগ্য পরিবর্তন করতে হলে সংস্কার প্রস্তাবে থেমে থাকলেই চলবে না, সঙ্গে রাজনৈতিক অধিকার নিশ্চিত করতে হবে। রাজনৈতিক মুক্তি অর্জনের পাশাপাশি এর সুফল পেতে হলে জনগণের অর্থনৈতিক মুক্তির পথ বের করতে হবে। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সহ কেন্দ্রীয় ও জেলা বিএনপির শীর্ষ নেতারা এ সময় উপস্থিত ছিলেন। স্বৈরাচারকে বিদায় করার মাধ্যমে আমাদের লক্ষ্যের অল্প একটু অর্জন করেছে। আমাদের আরো বহু সামনে যেতে হবে, অনেক পথ বাকি আছে আমাদের চলার। এই পথ আমাদেরকে পাড়ি দিতে হবে। এই পথ যদি আমরা সঠিকভাবে পাড়ি দিতে পারি, তাহলে আমরা বাংলাদেশের মানুষের যে গণতান্ত্রিক অধিকার, যেটিকে খর্ব করা হয়েছিল, সেই অধিকারকে আমরা পুনঃপ্রতিষ্ঠিত করতে সক্ষম হব। গণতন্ত্র পুনরুদ্ধার ও জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে বিএনপির সব ষড়যন্ত্র অপকর্মের জবাব দিতে হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন। শনিবার দুপুরে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারা গ্রামের নিজ বাসভবনে দিনাজপুর ৬ আসনের বিএনপি নেতাকর্মীদের সাথে মতবিনিময় আরও বলেন, অন্তর্বর্তী সরকার দ্রুত সময়ে জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটিয়ে জাতীয় নির্বাচনের ব্যবস্থা করবে। এ সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, দ্রুত সময়ের মধ্যে তারেক রহমান দেশে ফিরে আসবেন। আমরা জনগণকে পাশে নিয়ে যে কোনো ষড়যন্ত্রের দাঁত ভাঙা জবাব দিব ইনশাল্লাহ, এবং গণতন্ত্র পুনরুদ্ধারের নিশ্চিত না হওয়া পর্যন্ত, জনগণের নির্বাচিত সরকার প্রতিষ্ঠিত না হওয়া পর্যন্ত রাজপথে থেকে আমরা সকল ষড়যন্ত্র এবং সকল ধরনের অপকর্মের জবাব দেওয়ার জন্য আমাদের প্রস্তুতি আছে। ৫ আগস্টের বিজয়কে সুসংহত করতে জাতীয় ঐক্যের বিকল্প নেই বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। শনিবার সকালে সিরাজগঞ্জের দারুল ইসলাম একাডেমি মাঠে রোকন সম্মেলন ও সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। আরও বলেন, ১৯৭১ সালের ২৫শে মার্চ গভীর রাতে পশ্চিম পাকিস্তান নিরস্ত্র বাঙালির উপর হামলা করে লক্ষ লক্ষ মানুষকে হত্যা করেছিল। এই প্রেক্ষাপটে যুদ্ধের মধ্য দিয়ে দেশ স্বাধীন করেছিল বাঙালিরা, কিন্তু শেখ মুজিবুর রহমান বাকশাল গঠন করে স্বাধীনতাকে হত্যা করেছিলেন। সেই সময় থেকে চলা নানা বৈষম্যের অবসান হয় ২০২৪ সালের ৫ আগস্ট। এই সময় জামায়াতের আমির শেখ হাসিনাকে দেশে ফিরে স্বাধীন বিচার ব্যবস্থার মুখোমুখি হওয়ার আহ্বান জানান। এ সময় জাতীয় ঐক্যের বড়ই প্রয়োজন। জাতির মৌলিক ইস্যুতে আমাদেরকে অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে। সকল দল জোট তার নিজস্ব অবস্থান থেকে রাজনীতি করবে, বিবেকের তাড়নায় যা বলা দরকার বলবে, বর্তমান সরকারেরও প্রয়োজনীয় সমালোচনা করবে, আবার সাথে সাথে এই সরকার যাতে সংস্কারের কাজগুলো সফলভাবে করতে পারে তার জন্য পর্যাপ্ত সহযোগিতাও দেবে। ক্ষমতায় গেলে ব্যবসায়ীদের জন্য উন্মুক্ত পরিবেশ তৈরি করা হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডাক্তার সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের। শনিবার বিকেলে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে জামাতের ঢাকা দক্ষিণের আয়োজনে ব্যবসায়ী সমাবেশে তিনি একথা বলেন, উদ্যোক্তা তৈরিতে ১০ লাখ টাকা পর্যন্ত ব্যাংক ঋণের জন্য জামানত লাগবে না, এমন ব্যবস্থা করবে জামায়াত। এ সময় ঢাকা মহানগরী দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল বলেন, শেখ হাসিনা এবং শেখ রেহানার নির্দেশে ব্যাংক ব্যবস্থা ধ্বংস করা হয়েছে। বিশেষ উদ্যোগ নিয়ে ব্যাংক খাতকে ঢেলে সাজানোর পাশাপাশি আমদানি রপ্তানিতে সুযোগ সুবিধা নিশ্চিতের আশ্বাস দেন তিনি। আমরা যদি যাই 10 লক্ষ টাকার জন্য কোনো মর্গেজ লাগবে না। এটা এসএমই যে সিস্টেম আছে আপনারা জানেন, সে এসএমই সিস্টেমে এখনও চালু আছে, কিন্তু মর্গেজটাকে অনেক জায়গায় শর্ত করে দিয়েছে, কারণ মানুষকে ব্যাংক বিশ্বাস করে না। আমরা যদি এভাবে অগ্রসর হতে পারি, চিন্তাভাবনা করতে পারি, সংগঠিত হতে পারি, তাহলে বিজনেস সার্কেলও আমাদের নিয়ন্ত্রণে থাকবে ইনশাআল্লাহ। দেশের ইতিহাসে সর্বোচ্চ দাম উঠল স্বর্ণের।
ভালো মানের স্বর্ণে ৩,১৫০ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের প্রতি ভরি স্বর্ণের নতুন দাম ১,৩৩,০৫২ টাকা নির্ধারণ করেছে বাজুস। নতুন দর রবিবার থেকে কার্যকর। এছাড়া প্রায় ৩,০০০ টাকা বেড়ে ২১ ক্যারেট হলমার্ক করা প্রতি ভরি স্বর্ণের দাম নির্ধারণ করা হয়েছে ১,২৬,৯৯৮ টাকা। ১৮ ক্যারেট প্রতি ভরি ১,০৮,৮৬০ টাকা ও সনাতন পদ্ধতির স্বর্ণ প্রতি ভরি ৭৯,২১৮ টাকা নির্ধারণ করা হয়। তবে অপরিবর্তিত আছে রূপার দাম। শনিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে স্বর্ণের দাম দর জানায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন বাজুস। বর্তমান সংবিধান বাতিল করে নতুন সংবিধান প্রণয়নের পক্ষে রয়েছে গণ অধিকার পরিষদ। দলটির সভাপতি নুরুল হক নূর বলেন, আওয়ামী লীগ দুঃশাসনের পর রাষ্ট্র সংস্কারের সেই সুযোগ এসেছে, তা কাজে লাগাতে হবে। শনিবার বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আইনজীবী অধিকার পরিষদের আয়োজনে রাষ্ট্র সংস্কারে আইনজীবীদের ভূমিকা শীর্ষক আলোচনা সভায় তিনি একথা বলেন। বিশ্ববিদ্যালয়ে ছাত্র রাজনীতি বন্ধের সিদ্ধান্তে সমালোচনা করে নূর বলেন, দেশকে রাজনীতি শূন্য করার ষড়যন্ত্র হিসেবেই ছাত্র রাজনীতি বন্ধ রাখার ঘোষণা আসছে। অন্তর্বর্তী সরকারের কার্যক্রমকে আরও ত্বরান্বিত করতে প্রয়োজনে উপদেষ্টা মণ্ডলীর আকার বৃদ্ধি করার পরামর্শ দেন ডাকসুর সাবেক এই ভিপি। সভায় আইনজীবী অধিকার পরিষদের ১০১ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন নূর। বাতিল করে নতুন সংবিধান রচনা করা, এটা করা যেতে পারে, সেক্ষেত্রে আমাদের আপত্তি নাই। বাকি সিদ্ধান্ত আলাপ আলোচনার ভিত্তিতে হবে। কিন্তু যেহেতু এইটা একটা গণঅভ্যুত্থান হয়েছে এবং বাংলাদেশের এই ৫৩ বছরে এই একটা সুযোগ আমরা পেয়েছি, কাজে এখন যদি আমরা এটাকে কাজে না লাগিয়ে এই রাষ্ট্রকে একটু নতুনভাবে গড়ে তোলার চেষ্টা না করি, তাহলে কি হবে পরিবর্তনের আকাঙ্ক্ষার? এই জাতি কি বারবার জীবন দিবে? সমাজের সব জায়গায় ফ্যাসিবাদের দোসররা থাকায় রাতারাতি সবকিছু বদলে দেওয়া সম্ভব নয় বলে মনে করছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। শনিবার সকালে রাজধানীর ইস্কাটনে সেন্টার ফর গভর্নেন্স স্টাডিজ আয়োজিত সংলাপে তিনি একথা বলেন। প্রতিটা জায়গায় যখন ফ্যাসিজমের দোসররা একেবারে গ্রথিত অবস্থায় আছে, সেখানে ওভারনাইট সবকিছু টান দিয়ে চেঞ্জ করে দেওয়াটা সম্ভব। সংস্কার করা সম্ভব, নিয়মে কাগজে সংস্কার করা সম্ভব। এখনো বাংলাদেশে যে আইন কানুন ছিল, সেই আইন কানুনগুলো যদি জনস্বার্থে মানা হতো, জনস্বার্থে ব্যাখ্যা হতো, জনস্বার্থে প্রয়োগ হতো, তাহলে হয়তো এই অসহায়ত্বের মধ্যে আমরা পড়তাম না। ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সভাপতি মঞ্জুরুল ইসলাম বলেছেন, স্বৈরাচার বিদায় নিয়েছে মানে রাষ্ট্র এখনো সুন্দর হয়নি। রাষ্ট্র নিয়ে এখনো অনেক ষড়যন্ত্র চলছে। শনিবার সন্ধ্যায় নোয়াখালী শহর শাখা ছাত্র শিবির আয়োজিত সিরাত সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, পার্বত্য অঞ্চলকে ঘিরে একটি চক্রান্ত সবসময় লেগেই আছে। পাহাড়কে উত্তপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে উল্লেখ করে তিনি বলেন, পার্বত্য অঞ্চল নিয়ে ফ্যাসিস্টদের দোসররা ষড়যন্ত্র করছে। ছাত্র শিবির সবসময় বীরের ন্যায় ফ্যাসিস্টদের বিরুদ্ধে থাকবে বলে জানান তিনি। এ সময় ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় আইন সম্পাদক আবদুল্লাহ আল নোমান, নোয়াখালী জেলা জামায়াতে ইসলামীর আমির ইসাক খন্দকার, শহর আমির মাওলানা আবু ইউসুফ সহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আসন্ন দুর্গাপূজা উপলক্ষে ভারতে ৩,০০০ টন ইলিশ মাছ রপ্তানির অনুমোদন দিয়েছে সরকার। শনিবার বাণিজ্য মন্ত্রণালয় এই সংক্রান্ত আদেশ জারি করেছে। বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে, আসন্ন দুর্গাপূজা উপলক্ষে রপ্তানিকারকদের আবেদনে নির্ধারিত শর্তাবলী পূরণ করে ৩,০০০ টন ইলিশ রপ্তানির অনুমোদন দিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। রপ্তানিকারকদের ২৪ সেপ্টেম্বর দুপুর ১২টার মধ্যে বাণিজ্য মন্ত্রণালয় বরাবর আবেদন করতে বলা হয়েছে। আদেশে বলা হয়েছে, ওই তারিখের পর করা আবেদন গ্রহণযোগ্য হবে না। ভারতে ইলিশ মাছ রপ্তানির জন্য যারা আগে আবেদন করেছেন তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই বলে বাণিজ্য মন্ত্রণালয়ের আদেশে বলা হয়েছে। ৮ অক্টোবর থেকে শুরু হবে দুর্গাপূজা। 2 মাসের মধ্যে সারা দেশের নদী দূষণ ও দখলমুক্ত করতে বিভাগীয় কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। বিশ্ব নদী দিবস ও রিভার অ্যাওয়ার্ড 2024 প্রদান উপলক্ষে পর্যটন কর্পোরেশনের অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি। নদী দখল ও দূষণ রোধ এবং নদী থেকে বালু উত্তোলন বন্ধে আইনের কঠোর প্রয়োগ করা হবে বলে
হুঁশিয়ারি দেন তিনি। এছাড়া পলিথিন ব্যবহারে নিষিদ্ধ করে পাট শিল্পকে পুনরুজ্জীবিত করার আহ্বান জানিয়ে বলেন, 1 ডিসেম্বরের মধ্যে সচিবালয়কে প্লাস্টিক ও পলিথিন মুক্ত করার উদ্যোগ গ্রহণ করা হয়েছে। অনুষ্ঠানে নদী নিয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখায় 3 ব্যক্তিকে মার্ক অ্যাঞ্জেলা রিভার অ্যাওয়ার্ড 2024 প্রদান করা হয়। বন্যার্তদের স্থায়ী পুনর্বাসনে দ্রুত উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ডাক, টেলিযোগাযোগ ও তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম। শনিবার ফেনীতে বন্যা দুর্গত এলাকা পরিদর্শন করে একথা বলেন তিনি। বছরই বন্যা হওয়ার সম্ভাবনা থাকবে বা থাকে, তো সে কারণে কিভাবে আমরা এই ক্ষতির পরিমাণ কমিয়ে আনতে পারি, সেই জন্য আমাদের বাঁধগুলোকে স্থায়ীভাবে কিভাবে সংস্কার করা যায় সে বিষয়ে আলোচনা চলছে। প্রাথমিকভাবে সবার আসলে গৃহ নির্মাণটা সবার চাহিদা, এবং তার সাথে যে শিক্ষা সামগ্রী, শিক্ষা উপকরণগুলো যেগুলো নষ্ট হয়ে গেছে, তো স্কুল কলেজ খোলার ক্ষেত্রে, স্কুল কলেজে যাওয়ার ক্ষেত্রে শিক্ষা সামগ্রীগুলো দ্রুত সরবরাহ করতে হবে। তো এই দুইটা বিষয়কে আমরা গুরুত্ব দিচ্ছি। রাজধানীর মোহাম্মদপুরে অটো চালক মোহাম্মদ রনি হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সেলিম আলতাফ জর্জকে ফের 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে একই মামলায় সাবেক এই এমপি 3 দিনের রিমান্ড ছিল। শনিবার বিকেলে ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরাফাতুর রাকিবের আদালতে হাজির করে রিমান্ড চান মামলার তদন্ত কর্মকর্তা। বাদীপক্ষের আইনজীবীরা বলেন, প্রথম দফায় রিমান্ডে হত্যাকাণ্ডের ঘটনায় সুষ্ঠু কোনো তথ্য পাওয়া যায়নি, তাই তাকে নতুন করে 5 দিনের রিমান্ড প্রয়োজন। এ সময় আসামি পক্ষের আইনজীবীরা রিমান্ডের বিরোধিতা করে বলেন, জুলাই হত্যাকাণ্ডের সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই, শুধু রাজনৈতিক কারণেই তাদের মামলা দিয়ে হয়রানি করা হচ্ছে। এদিন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের অভিযোগে শাহজাহানপুর থানার মামলায় পুলিশের কনস্টেবল শোয়েবুর রহমান জয় ও সজীব সরকারকে ফের 3য় দফায় 2 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। তারা পুলিশের যে চেইন ইন কমান্ড সেটা তারা পুরো ভঙ্গ করে এবং সেই বিষয়গুলি তারা মিডিয়া এবং ফেসবুকে তারা প্রকাশ করে। এর বিষয়ে এই জন্য পুলিশ তাদেরকে এই কারণে, পুলিশের চেইন কমান্ড ভাঙার কারণে, রিভল্ট করার কারণে তাদেরকে সাইবার অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয় এবং এই মামলা তাদেরকে আজকেও আদালতে আনা হয়, তাদের বিরুদ্ধে রিমান্ড চাওয়া হয় এবং বিজ্ঞ আদালত উভয় পক্ষের বক্তব্য শোনার পর তাদের বিরুদ্ধে 2 দিনের রিমান্ড মঞ্জুর করে। এই যে তাদের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের মামলা করা হয়েছে সেটা অত্যন্ত দুঃখজনক এবং অমূলক। তো এটা বলে আমরা বিজ্ঞ আদালতের রিমান্ড বাতিলপূর্বক জামিনের জন্য প্রার্থনা করেছিলাম। বিজ্ঞ আদালত সাবমিশন শুনেছে এবং রাষ্ট্রপক্ষ ছিল, তারা বিরোধিতা করেছে। পরবর্তীতে 2 দিনের রিমান্ডের প্রেরণ করা হয় তাদেরকে। এই আদেশে আমরা সংক্ষুব্ধ, আমরা ন্যায় বিচার পাই নাই এবং আমরা এই রায়ের এগেইনস্টে আমরা উচ্চ আদালতে যাব এবং উচ্চ আদালতে আমরা এই সাবমিশনগুলো আমরা ব্যক্ত করব এবং আমরা আশা করি আমরা উচ্চ আদালতে ন্যায় বিচার পাবো। সম্প্রতি রাজধানীর ওয়ারিতে জোড়া খুনের ঘটনায় সাভার থেকে 3 আসামিকে গ্রেপ্তার করেছে ডিএমপি। উদ্ধার করা হয়েছে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাইনিজ কুড়াল, বৈদ্যুতিক শক স্ট্যান্ড, চাকু ও স্টিলের ব্যাটন। পরে গ্রেপ্তার 3 আসামিকে আদালতে পাঠানো হয়েছে। শনিবার ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এসব জানিয়েছেন ওয়ারি বিভাগের উপ পুলিশ কমিশনার মোহাম্মদ সালেউদ্দিন। বলেন, ফ্ল্যাট নিয়ে পরিকল্পিত হত্যাকাণ্ডের ঘটনায় বাকি আসামিদের দ্রুত ধরতে কাজ করছে পুলিশ। এই ঘটনায় রিয়েল এস্টেট কোম্পানির বিরুদ্ধে মামলা করবে ডিএমপি। হত্যাকাণ্ডের শিকার আল আমিন ভূঁইয়া একটি রিয়েল এস্টেট কোম্পানির সঙ্গে ওয়ারির হাটখোলায় একটি ফ্ল্যাট কেনার চুক্তি করেন। পরবর্তীতে 10 বছরেও সেখানে ভবন তৈরি করেননি রিয়েল এস্টেট কোম্পানি। উল্টো জমির মালিক আসামি আকবর হোসেন সেখানে 2 তলা বাড়ি নির্মাণ করেন। পরে গত 14 আগস্ট 2 ভাই ফ্ল্যাট দেখতে গেলে গ্রেপ্তারকৃত 3 আসামি তাদের এলোপাথারি কুপিয়ে হত্যা করে বলে দাবি করে পুলিশ। ল্যান্ড ওনার অ্যাডভোকেট আকবর এবং তার ছেলে আসিফ সুলতান সিফাত এবং ছেলের বন্ধু আজহারুল ইসলাম খান রিয়ান, এই 3 জনকে অভিযান পরিচালনা করে সাভার থেকে গ্রেপ্তার করা হয়। আলামিন এর একটা চুক্তি হয়, ক্লাসিক রিয়েল এস্টেট কোম্পানির মালিক রিমনের সাথে চুক্তি হয় তার, কিন্তু রিমন এই ল্যান্ডে কোনো বিল্ডিং তৈরি করেনি, বরং সে অ্যাবসকন্ডিং অবস্থায় আছে। পরে সে হতাশ হয়ে ঘটনার দিন অ্যাডভোকেট আকবর যে এই ল্যান্ডের মালিক তার কাছে গিয়ে বলে যে আমি তো রিয়েল এস্টেট কোম্পানির সাথে চুক্তি আছে আমাকে ফ্ল্যাটটা বুঝিয়ে দেন, একটা ফ্ল্যাট। এ কথা কাটাকাটির এক পর্যায়ে তারা অতর্কিতে 2 ভাইয়ের উপর হামলা করে। দেশে 67% চিকিৎসক কোনো না কোনো নির্যাতনের শিকার হয় দাবি করে ন্যাশনাল ডক্টরস ফোরাম এনডিএফ বলেছে, রোগীদের শতভাগ সেবা নিশ্চিতের স্বার্থে চিকিৎসকদের নিরাপত্তার উপর গুরুত্ব
তরফ করা জরুরি। বিকেলে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত চিকিৎসকদের নিরাপদ কর্মস্থল সংকট এবং করণীয় শীর্ষক গোলটেবিল বৈঠকে এসব জানায় সংগঠনটি। এনডিএফ এর সভাপতি অধ্যাপক ডাক্তার মোহাম্মদ নজরুল ইসলামের সভাপতিত্বে চিকিৎসকদের সঙ্গে বৈঠকে স্বাস্থ্য বিশেষজ্ঞ, সাবেক সরকারি আমলা, আইনজীবী ও গণমাধ্যম কর্মীরা আলোচনা করেন। পেশাদারিত্বের জায়গায় চিকিৎসকরা যে কোনো পরিস্থিতিতে দায়িত্ব পালন করেন উল্লেখ করে বক্তারা বলেন, চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিত করতে না পারলে ভবিষ্যতে স্বাস্থ্যসেবায় ভঙ্গুরতা তৈরি হওয়ার শঙ্কা রয়েছে। রাজধানীর মিরপুরে সরকারি হোমিওপ্যাথির মেডিকেল কলেজে অনুষ্ঠিত হয়েছে হোমিও মেডিসিন ফেস্ট। শিক্ষার্থীদের মনোনয়নে কলেজের 25তম ব্যাচের শিক্ষার্থীরা নিজ উদ্যোগে এ আয়োজন করেন। একটি সুস্থ বিশ্বের জন্য শান্তির ডোজ সীমাহীনভাবে আমরা দাবি করি স্লোগানে এ আয়োজন। কলেজের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন। জননী হোমিও ক্লিনিক ও বেগম হোমিও হলের অর্থায়নে কলেজের হ্যানিমান মিলনায়তনে শিক্ষার্থীরা তুলে ধরেন হোমিও চিকিৎসায় বহুবিধ ওষুধের ব্যবহার। শিক্ষার্থীরা নিজেদেরকে দেশ সেরা হোমিওপ্যাথির ডাক্তার হিসেবে গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন। এদিকে হোমিও চিকিৎসা ছড়িয়ে দিতে মেডিসিন ফেস্ট ভূমিকা রাখবে বলে মনে করেন চিকিৎসকরা। মেডিসিন ফেস্ট শিক্ষার্থীদের মন উন্নয়নের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রম আগ্রহী করে তুলবে বলে আশা করেন শিক্ষার্থীরা। আমরা আসলে মেডিসিনের যে জ্ঞানের পরিধি আছে সেটা প্রসার করার জন্যই আমরা মেডিসিন ফেস্টের আয়োজন করেছি। তো এখানে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্টুডেন্টরা অংশগ্রহণ করছে। অংশগ্রহণ করার মাধ্যমেই হোমিওপ্যাথি ওষুধের দায়িত্ব আরও বেগবান করা যায়, সেই উদ্দেশ্যেই আজকে এই আয়োজন। ছাত্রছাত্রীদের যে মেধার বিকাশ এই ফেস্টের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই প্রোগ্রামগুলোকে সুন্দরভাবে চালিয়ে যাব, আমাদের শিক্ষণীয় ব্যাপারে পাথে হয়ে থাকবে এই আশা ব্যক্ত করি। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকদের 10ম গ্রেড বাস্তবায়নের দাবিতে বরগুনায় মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে সদর উপজেলায় প্রাথমিক সহকারী শিক্ষক বৃন্দের ব্যানারে প্রেস ক্লাবের সামনে কর্মসূচি পালন করা হয়। এই সময় তারা বলেন, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পদে নিয়োগে যোগ্যতার প্রয়োজন হয় স্নাতক সমমান, যাদের বেতন গ্রেড 13তম। অথচ স্নাতক পাশে অন্যান্য বিভাগের কর্মকর্তারা বেতন পাচ্ছেন 9ম কিংবা 10ম গ্রেডে। দ্রুত এই বৈষম্য নিরসনে পদক্ষেপ নেওয়ার দাবি জানান তারা। সুনামগঞ্জের দোয়ারা বাজার সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় 885 কেজি ইলিশ মাছ জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। শনিবার দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন দোয়ারা বাজারের বাংলা বাজার ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার আবুল বাশার আজাদ। তিনি জানান, বাঁশতলা সীমান্ত দিয়ে ইলিশ পাচার হচ্ছে এমন খবরে অভিযান চালান তারা। তাদের উপস্থিতি বুঝতে পেরে ইলিশ ফেলে চোরাকারবারিরা পালিয়ে যায়। পরে ইলিশগুলো জব্দ করে বিজিবি ক্যাম্পে নেওয়া হয়। উদ্ধার এসব ইলিশের দাম প্রায় 22 লক্ষ টাকা। প্রতিবেশী দেশ মিয়ানমার থেকে 9 শতাধিক কুকি বিদ্রোহী মণিপুরে প্রবেশ করার খবরে উদ্বেগ দেখা দিয়েছে ভারতে। দেশটির গোয়েন্দা বিভাগের প্রতিবেদন উদ্ধৃত করে এ তথ্য জানান রাজ্যের মুখ্যমন্ত্রী নিরাপত্তা উপদেষ্টা কুলদীপ সিং। প্রথমবারের মতো নির্দিষ্টভাবে মিয়ানমার থেকে আসা কুকি বিদ্রোহীদের নির্দিষ্ট সংখ্যা জানালো মণিপুরী সরকার। চলমান জাতগত সংঘাতের মধ্যে এমন খবরে রাজ্য ও দেশের সীমান্ত অঞ্চলে জোরদার করা হয়েছে নিরাপত্তা ব্যবস্থা। স্থানীয় গণমাধ্যম বলছে, আগামী 28 সেপ্টেম্বর মণিপুর রাজ্যে বড় ধরনের হামলার আশঙ্কা করছে গোয়েন্দা দপ্তর। রাজ্য সরকারের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেছেন সেনাবাহিনী, আসাম রাইফেলস ও ভারতের আধা সামরিক বাহিনীর জ্যেষ্ঠ কর্মকর্তারা। কুকিরা 30 জনের দলে ভাগ হয়ে সীমান্তে অবস্থান করছে। যে কোনো সময় হিন্দু সংখ্যাগরিষ্ঠ মেইতে সম্প্রদায়ের উপর হামলা চালাতে পারে। সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে জাতিসংঘের সাধারণ পরিষদের 79তম অধিবেশনের মূল পর্ব। সেদিন থেকে প্রায় 87 দেশের রাষ্ট্রপ্রধান, 3 জন ভাইস প্রেসিডেন্ট, 2 জন ক্রাউন প্রিন্স সহ আরও অনেকে বক্তব্য রাখবেন। এবারের অধিবেশনে প্রতিপাদ্য পাচ্ছে টেকসই উন্নয়ন, বর্তমান ও ভবিষ্যৎ প্রজন্মের জন্য
মর্যাদাপূর্ণ এবং শান্তিময় বিশ্ব গড়ে তোলার বিষয়টি। এই তিনটি বিষয় নিয়ে ইতিমধ্যে জাতিসংঘের সদস্য রাষ্ট্রগুলো আলোচনা করছে, যা 22 সেপ্টেম্বর জাতিসংঘে গ্রহণ করা হবে বলে আশা করা হচ্ছে। জানিয়ে 22-23 সেপ্টেম্বর দুদিনব্যাপী একটি সম্মেলন সূচি নির্ধারণ করা আছে। এছাড়া টেকসই উন্নয়ন, দ্বন্দ্ব নিরসন এবং উন্নয়নশীল দেশগুলোকে সহায়তা করার মতো বিষয়গুলো প্রাধান্য পাবে এবারের আলোচনায়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর 1945 সালে 51 সদস্য দেশ নিয়ে গঠিত জাতিসংঘের বর্তমান সদস্য দেশ সংখ্যা 193। নজিরবিহীন অর্থনৈতিক সংকটের 2 বছর পর প্রথম প্রেসিডেন্ট নির্বাচনের ভোট গ্রহণ শেষ হলো শ্রীলঙ্কায়। শনিবার স্থানীয় সময় সকাল 7টায় শুরু হয়ে ভোট গ্রহণ চলে বিকাল 4টা পর্যন্ত। ভোটার উপস্থিতি ছিল প্রায় 70%। আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করা হবে স্থানীয় সময় রোববার। ভোট গ্রহণ শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই শুরু পোস্টাল ভোট গণনা। এখন পর্যন্ত পাওয়া খবরে দেশটির বর্তমান প্রেসিডেন্ট রনিল বিক্রমসিংহের এগিয়ে আছেন। তার ঘাড়ে নিঃশ্বাস ফেলছেন এসজেবি নেতা সাজিদ প্রেমাদাসা। আরেক শক্তিশালী প্রতিদ্বন্দ্বী 55 বছর বয়সী কুমার দিশানায়েক এবার রেকর্ড 38 জন প্রার্থী নির্বাচনে অংশ নিয়েছেন। অর্থনৈতিক মন্দা ও রাজনৈতিক অস্থিরতা তৈরির পর শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হলো প্রেসিডেন্ট নির্বাচন। দক্ষিণ লেবাননে ইসরায়েলি বিমান হামলায় হিজবুল্লাহর জ্যেষ্ঠ নেতা ইব্রাহিম আকিল সহ অন্তত 14 জন নিহত হয়েছেন। স্থানীয় গণমাধ্যম বলছে শুক্রবার বৈরুতে ঘনবসতিপূর্ণ একটি আবাসিক এলাকায় এই হামলা হয়। এদিকে জাতিসংঘের নিরাপত্তার পরিষদের বৈঠকে লেবাননে যোগাযোগ যন্ত্রের বিস্ফোরণকে জঙ্গি হামলা হিসাবে উল্লেখ করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আবদুল্লাহ হাবিব। বিস্ফোরণে লেবাননের ইরানের রাষ্ট্রদূতের আহত হওয়ায় এই ঘটনায় নিন্দা জানিয়ে জাতিসংঘে ইরানের রাষ্ট্রদূত আমির সাইদ ইরাবানি বলেছেন, ইসরায়েল সহ্যের সব সীমা অতিক্রম করেছে। এছাড়া মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতা থেকে বড় ধরনের সংঘাত শুরু হতে পারে বলে সতর্ক করেছে জাতিসংঘ। ফিলিস্তিনে ইসরায়েলের চলমান আগ্রাসনের প্রতিবাদে বিশ্ব দাবা অলিম্পিয়াডের 10ম রাউন্ডে ইসরায়েলের বিপক্ষে নির্ধারিত ম্যাচটি বর্জন করেছে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব। হাঙ্গেরির বুদাপেস্টে চলমান বিশ্ব দাবা অলিম্পিয়াডে 10ম রাউন্ডের উন্মুক্ত বিভাগে বাংলাদেশের প্রতিপক্ষ হিসাবে আছে ইসরায়েল। বাংলাদেশ সময় আজ সন্ধ্যা 7টায় ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, তবে বাংলাদেশের গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন রাজীব ম্যাচটি না খেলার ঘোষণা দিয়েছেন। ফেসবুক পোস্টের মাধ্যমে দেশের এই গ্র্যান্ডমাস্টার অভিমত প্রকাশ করেছেন যে ইউক্রেনে হামলার কারণে রাশিয়া ও বেলারুশকে দাবা অলিম্পিয়াডে অংশগ্রহণ করতে দেওয়া হচ্ছে না, অথচ ফিলিস্তিনে হামলা করার পরেও ইসরায়েল অলিম্পিয়াডে অংশগ্রহণের সুযোগ পেয়েছে। এর প্রতিবাদ হিসেবেই তিনি ম্যাচটি খেলবেন না। শেষ করছি এখন চারদিক। সবাইকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।